হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ইমেজ গ্রুপ অফ এডুকেশনের পক্ষ থেকে এবং আবুল হোসেন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা যে যেখানে থাকি না কেন ঘরে থাকব, ঘরে থেকে নিজেকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করার চেষ্টা আমরা করব, সে প্রত্যাশা রেখে আমি আজকে লাইভ ক্লাসে শুরু করছি। আজকে এই লাইভ ক্লাসটা 11তম লাইভ ক্লাস। 11তম লাইভ ক্লাসে আমরা যেটা শিখব সেটা অতি গুরুত্বপূর্ণ একটি টপিকস। গতকাল আমরা শিখেছিলাম বিম ডিজাইনের কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম, থিওরিটিক্যালি কীভাবে ব্যালান্স স্টিল রেশিও, ওভার এনফোর্সমেন্ট এবং আন্ডার এনফোর্সমেন্ট বিম কীভাবে ডিজাইন করতে হয়, কেন করতে হয় এবং তার সংজ্ঞাগুলো কী, সেগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব কত ধরনের বিম আছে, সেই প্রত্যেকটি বিম কি কনসেপ্টে আমরা ডিজাইন করব সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনার বিষয়। তো আজকে এই ক্লাসটা আমি মনে করি যে সকল শিক্ষার্থী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছো, পাশ করেছো, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, বুয়েট, রুয়েট, চুয়েট, যে প্রান্তে থেকে তোমার পড়াশোনা করো না কেন, প্রত্যেকেরই জন্য এই ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ ক্লাস হবে বলে আমার বিশ্বাস। বুয়েটে বা প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যারা 3-1-এ পড়ো, বুয়েটে যেমন লেভেল 3 টার্ম 1-এ যারা পড়ো, তাদের কিন্তু কনক্রিট স্ট্রাকচার এরপর কনক্রিট স্ট্রাকচার ডিজাইনটা আছে। তো সেখানে বিম ডিজাইন, কলাম ডিজাইন, স্ল্যাব ডিজাইন সব কিছু আছে, ঠিক আছে। তো আমরা আজকে আলোচনা করব বিম কত ধরনের হয়। বিমের যদি শেপ দিয়ে চিন্তা করি, শেপ রেক্ট্যাঙ্গেল শেপ আর একটা টি শেপ, দুই ধরনের বিম হতে পারে। টি শেপের বিম আমরা পরে আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করে নেই রেক্ট্যাঙ্গেল শেপের বিম নিয়ে আমরা আলোচনা করি। রেক্ট্যাঙ্গেল শেপের বিমগুলো দুই ধরনের ডিজাইন অনুসারে বিমের উপরে কী ধরনের মোমেন্ট আসছে সেটার উপর বেস করে আমাদের বিম ডিজাইন করতে হয় দু রকমভাবে, বিভিন্ন কন্ডিশনে। আমি বলে নিচ্ছি, সে কন্ডিশন পরে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব জাস্ট এই বিম, রেক্ট্যাঙ্গেল বিম নিয়ে। রেক্ট্যাঙ্গেল বিম সাধারণত দুই রকমের হয়, একটা হচ্ছে সিঙ্গলি রেইনফোর্সমেন্ট আর একটা হচ্ছে ডাবলি রেইনফোর্সমেন্ট। পরীক্ষাতে অবশ্যই একটা সিঙ্গল রেইনফোর্সমেন্ট অথবা ডাবল রেইনফোর্সমেন্ট বিম ডিজাইন অবশ্যই আসবে, যে লেভেলে পড়াশোনা করো না কেন। তো আজকে আমার এই দুই ধরনের বিমের কনসেপ্টটা আমি তোমাদের ক্লিয়ার করানোর জন্য আজকে আমার ফেসবুকে আসা এবং লাইভে আসা। এখন দেখো কীভাবে বুঝবো এটা সিঙ্গল রেইনফোর্সমেন্ট, কীভাবে বুঝবো এটা ডাবল রেইনফোর্সমেন্ট, অথবা কি করলে এটা সিঙ্গল রেইনফোর্সমেন্ট বিম হবে, কি করলে এটা ডাবল রেইনফোর্সমেন্ট বিম হবে। এটা শেখার জন্য আমাকে গতকালকে ক্লাসে আমাকে একটু ব্যাক করতেই হবে। গতকালকে বলেছিলাম যে ব্যালান্স স্টিল রেশিও সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, ব্যালান্স স্টিল রেশিও, এবং এটাও বলেছিলাম ব্যালান্স স্টিল রেশিওতে যে স্টিল লাগে সেই পরিমাণ স্টিল কিন্তু বিমে আমরা দেব না, ওই পরিমাণ স্টিল এর চেয়ে কম পরিমাণ স্টিল দেবো আমরা, দিয়ে বিমটাকে ডিজাইন করব। সেই কারণে ব্যালান্স স্টিল রেশিওর সমপরিমাণ স্টিলের চেয়ে কম স্টিল দিয়ে যদি বিম ডিজাইন করি এইটাকে বলা আন্ডার রেইনফোর্সমেন্ট। তবে কত কম দেব এবং সর্বোচ্চ কত রেইনফোর্সমেন্ট দেব আমরা, সেটার একটা লিমিটেশন আছে। সেটা লিমিটেশন আমরা বলেছিলাম যে সর্বনিম্ন স্টিল রেশিও হবে হলো একটা বিমের 200/FY। FYটা অবশ্যই PSI। বন্ধুরা এটা মনে রাখবা, সর্বনিম্ন, আমরা তো ব্যালান্স রেশিও হচ্ছে কম, ব্যালান্স রেশিও যদি বলি যে 5 স্কোয়ার ইঞ্চ, আমি তার চেয়ে একটু কম 4.99 দিলেও তো আন্ডার রেইনফোর্সমেন্ট হবে, আবার 3 দিলেও আন্ডার রেইনফোর্সমেন্ট হবে, 1.5 দিলেও আন্ডার রেইনফোর্সমেন্ট, 0.1 দিলেও আন্ডার রেইনফোর্সমেন্ট হবে, কম হলে আন্ডার। কিন্তু এর একটা লিমিট ভ্যালু আছে, সেটা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 200/FY। FY হচ্ছে স্টিলের ইল্ড স্ট্রেংথ, 60 হলে
60,000 PSI, এখানে 60 KSI দিয়ে হবে না। এবং গতকাল বলেছিলাম যে এইটা ভ্যালুটা হবে আমাদের এটা গতকালকে বলেছিলাম যে 200/FY এই ভ্যালুটা হবে আমাদের হচ্ছে কি পয়েন্ট দিয়ে হবে। তার মানে উপরে 200, নিচে যদি আমাদের 60 KSI জন্য 60 দেই, 200/60 করলে আমাদের 3 পয়েন্ট সামথিং আসে, সুতরাং 1 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। এই কারণে মনে রাখতে হবে, এই কারণে এটা KSI দিয়ে হবে না, এটা হবে আমাদের PSI দিয়ে। তার মানে রো সমান সমান 200/60,000 PSI, তাহলে এটা হয়ে যাচ্ছে প্রায় 0.00033 সামথিং কিছু একটা হবে, আমি জানি না এটা কী হবে। এর নিচে স্টিল রেশিও আমাকে দেওয়া যাবে না। আবার সর্বোচ্চ কত পরিমাণ স্টিল দেওয়া যাবে না, সেটা হচ্ছে 75% অফ ব্যালান্স স্টিল। 75% অফ ব্যালান্স স্টিল, তার মানে আমি যদি রো বি, এটা ব্যালান্স স্টিল রেশিও যদি হয়, এটা যদি 100 হয়, তাহলে আমি সর্বোচ্চ 75 পর্যন্ত আমি অ্যাপ্লাই করতে পারবো। এই জন্য বলা হয় 0.75 ইন্টু রো বি। এই দুটো লিমিটের মধ্যে আমরা বিম ডিজাইন করব। এবং আমি বলেছিলাম যদি আমরা রোর ভ্যালু যদি 0.5 ধরি, 50% ধরি, তাহলে এটা সবচেয়ে ইকোনমিক হয়। তো 0.5, 0.3, 0.4, 0.7, 0.75 এটা কিন্তু আমি ধরতেই পারি, 0.75 পর্যন্ত ধরতে পারি, এর বেশি ধরা যাবে না। তাহলে আসসালামু আলাইকুম মাধুর্য, আসো একটু, বাবা একটু ক্লাস নিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের হাতে যদি অপশন থাকে যে বিমের সেকশনটা আমি আমার ইচ্ছা মতো নিতে পারবো, বিমের সেকশনটাকে আমি ইচ্ছা মতো নিতে পারবো। যেমন অঙ্কে যদি পরীক্ষায় এরকম থাকে যে এরকম একটা সেকশন দিলাম, 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি একটা সেকশন দিলাম, এবং এখানে এই পরিমাণ, এখানে দেখা যাচ্ছে যে 1000 কি ফিট মোমেন্ট দেওয়া থাকলো, তার কী পরিমাণ স্টিল লাগবে। তাহলে অঙ্কে কিন্তু বিমের সেকশনটা ফিক্স করে দেওয়া থাকলো। কিন্তু বাস্তবে যখন আমরা বিল্ডিং ডিজাইন করার সময় যখন বিম ডিজাইন করব, তখন কিন্তু এই সেকশনটা ফিক্স দেওয়া থাকে না। তখন আমি আমার মতো আমার চয়েস মতো করে আমি কিন্তু বিমের সেকশনটা দিতে পারি। আচ্ছা, তাহলে যদি আমি একটা বিমের উপরে লোড আসছে, লোডের কারণে এই বিমে যে মোমেন্ট আসছে এই মোমেন্ট দিয়ে আমাকে কিন্তু এই সেকশনটা ডিজাইন করতে হবে। কোন মোমেন্টটা কোন সেকশনে, সেই মোমেন্ট দিয়ে সেই সেকশনটা ডিজাইন করতে হবে। তাহলে সেই সেকশনটা যদি আমার চয়েস করার সুযোগ থাকে, তাহলে আমরা ইচ্ছা যে কোনো বিমকেই আমি সিঙ্গলি রিইনফোর্সমেন্ট হিসেবে ডিজাইন করার মতো আমার সুযোগ সুবিধাটা থাকলো। অর্থাৎ সেকশন আমার চয়েস মতো দিতে পারবো। তাহলে সেই বিমটাকে আমি যে কোনো ধরনের বিমকে আমি যত লোড আসুক না কেন, যত মোমেন্ট আসুক না কেন, তাহলে সেই বিমটাকে আমি সিঙ্গলি রিইনফোর্সমেন্ট হিসেবে আমি ডিজাইন করতে পারবো। কিন্তু যদি আমার মোমেন্ট দেওয়া থাকে বা মোমেন্ট যা আসতেছে বিমের উপরে সেকশনটা ফিক্স করে দেওয়া থাকলো, তখন আমাদের একটু অপশন কি, একটা অপশন বন্ধ হয়ে গেল। ওই নির্দিষ্ট সেকশনের মধ্যে আমি যদি সেকশন দিয়ে যদি আমি বিম ডিজাইন করতে চাই, তাহলে আমি কিন্তু ইচ্ছামতো স্টিল দিতে পারবো না। আমি স্টিল সর্বোচ্চ কত দিতে পারবো, 75% অফ রবি। তাহলে দেখো একটা বিমে সেকশন ফিক্স দেওয়া আছে, এবং বিমে যেই পরিমাণ মোমেন্ট আসছে সেই পরিমাণ মোমেন্ট দিয়ে যদি ওই বিমটা আমি ডিজাইন করতে চাই, তাহলে কি হবে, বিমের সেকশন ফিক্সড, এবং ওই বিমে সর্বোচ্চ কত পরিমাণ স্টিল দিতে পারবো, 75% অফ রবি। তা 75% অফ রবি স্টিল দেব, এবং ওই সেকশনটা দিয়ে, ওই সেকশন যেটা ফিক্স দেওয়া আছে, তাহলে ওই বিমটার যে পরিমাণ মোমেন্ট ক্যাপাসিটি হবে, মোমেন্ট নেওয়ার ক্যাপাসিটি হবে, সেই মোমেন্ট নেওয়ার ক্যাপাসিটিটা যদি ওই বিমের উপরে যে মোমেন্ট আসতেছে তার চেয়ে যদি নেপালি নেপাল বুঝলি ও এটা দেখাবো। আচ্ছা, এটা আমার মেয়ের, সে ফেস পাউডার সে দেখাতে বলতেছে। হ্যাঁ,
আচ্ছা দেখাইছি, তো মার কাছে যাও এখন একটু। আচ্ছা এটা নিয়ে যাও। তাহলে একটা বিমের উপরে যে মোমেন্ট আসছে, সেই মোমেন্টটা যদি মোমেন্ট আসলে 1000 কিউব ফিট, এটা ফিক্সড আসতেছে, সেটা যেভাবেই হোক না কেন আসতেছে। এখন যেহেতু বিমের সেকশনটা ফিক্সড, এবং বিমের সেকশন যদি ফিক্সড হয় তাহলে আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে ওই বিমের ওই সেকশনে সর্বোচ্চ 75% অফ রবির স্টিল আমি দিতে পারি। তাহলে ওই সেকশন এবং 75% অফ রবি স্টিল দেওয়ার কারণে যে পরিমাণ মোমেন্ট নেওয়ার ক্যাপাসিটি হয়, সেই ক্যাপাসিটি যদি আমাদের 1000 কিউব ফিটের চেয়ে কমও হতে পারে, বেশি হতে পারে। যদি বেশি হয় যে না এটা 1200 কিউব ফিট মোমেন্ট নিতে পারে কে, ওই সেকশনটা, আর ওই সেকশনের কারণে সর্বোচ্চ স্টিল 75% অফ রবি দিয়ে এই সেকশনের মোমেন্ট ক্যাপাসিটি 1200 কিউব ফিট হয়, তাহলে এই বিমের উপরে মোমেন্ট আসতেছিল 1000 কিউব ফিট, কিন্তু এই সেকশনটা মোমেন্ট নিতে পারে 1200 কিউব ফিট। তাহলে এই বিমটা হবে সিঙ্গলি রেইনফোর্সমেন্ট বিম। কিন্তু যদি সর্বোচ্চ স্টিল 75% রবি আর ওই সেকশন এর মোমেন্ট ক্যাপাসিটি যদি 800 হয়, 800 কিউব ফিট হয়, আর ওই বিমের উপরে কত আসতেছিল 1000 কিউব ফিট মোমেন্ট আসছিল, তার কি হচ্ছে, তার মানে এই বিমটা সর্বোচ্চ স্টিল দেওয়ার পরেও সে কিন্তু মোমেন্ট নেওয়ার ক্যাপাসিটি তার হচ্ছে না, 1000 মোমেন্ট নেওয়ার ক্যাপাসিটির মতো বিমটা আমার হয়নি। তখন আমাকে এই বিমটাকে আমাকে ডাবল রিইনফোর্সমেন্ট হিসেবে ডিজাইন করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে বুঝে ফেলেছি যে কখন আমরা সিঙ্গল রিইনফোর্সমেন্ট হিসেবে ডিজাইন করব, কখন আমরা ডাবল রিইনফোর্সমেন্ট হিসেবে ডিজাইন করব। সিঙ্গল রিইনফোর্সমেন্ট যদি বিমের উপর যে পরিমাণ মোমেন্ট আসছে, সেই পরিমাণ মোমেন্ট যদি আমার এই বিমের সেকশনটা নিতে পারে, সর্বোচ্চ 75% অফ রবি স্টিল দিয়ে যদি সেই মোমেন্টটা নিতে পারে, তাহলে সেটা অবশ্যই সিঙ্গল রিইনফোর্সমেন্ট বিম। আর যদি সর্বোচ্চ স্টিল দেওয়ার পরও যদি সে মোমেন্ট নিতে না পারে, তার চেয়ে যা আসবে লোড মোমেন্ট আসবে তার চেয়ে কম নিতে পারে, তাহলে এই বিমটা হবে ডাবল রিইনফোর্সমেন্ট বিম। তবে ডাবল রিইনফোর্সমেন্ট বিমে অবশ্যই সেকশনটা দেওয়া থাকবে, ফিক্স করে দেওয়া থাকবে। আর যদি ফিক্স দেওয়া না থাকতো তাহলে কী হতো, আমি একটা সেকশন ধরে নিতাম, আমি 2 ইঞ্চি সেকশন ডেপথ বাড়াই দিতাম, 2 ইঞ্চি সেকশন ডেপথ বাড়াই দিলে কী হতো, মোমেন্ট ক্যাপাসিটি বাড়তো। হচ্ছে না, এটা দিয়ে আসলো 800 পর 900 আসলো, আবার 2 ইঞ্চি সেকশন বাড়াই দিলাম, তাহলে এবার দেখা গেলো 1000 সামথিং হয়ে গেল। তারপর এটাকে আমি সিঙ্গল রিইনফোর্সমেন্ট হিসেবে আমি ডিজাইন করতে পারবো। আমাদের বিল্ডিংয়ে নর্মালি যে আমরা ডিজাইন করে থাকি সেগুলো সবই সিঙ্গল রিইনফোর্সমেন্ট বিম, কারণ আমাদের এই সেকশনটা চয়েস করার মতো ক্ষমতা আমাদের হাতে থাকে, আমরা ডিজাইনারদের হাতে এই ক্ষমতাটা থাকে। কিন্তু যদি কোনো কারণে আমাদের একটা জায়গার বিম একটা থিকনেসটাকে লিমিট করে দেওয়া হচ্ছে যে না, এখানে আমার 15 ইঞ্চি বিম থিকনেসের বেশি দেওয়া যাবে না, কিন্তু সেখানে কিন্তু মোমেন্ট বেশ ভালো মোমেন্ট আসছে, সেই ক্ষেত্রে যদি এটা আর্কিটেকচারাল কারণে, তারপরে হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধার কারণে দেখা যাচ্ছে যে একটা টয়লেটের ভিতর দিয়ে একটা বিম যাচ্ছে, সেই টয়লেটের উপরে একটা ক্লিয়ার স্পেস থাকা দরকার। আমরা যদি 20 ইঞ্চি বা 24 ইঞ্চি বিম আসে, তাহলে ক্লিয়ার স্পেস না থাকার কারণে আমার যে প্লাম্বিং ফিটিংয়ের কাজগুলো হয়তো করতে পারবে না, এটাও হতে পারে। সেই কারণে আমাকে হয়তো বলে দিতেই পারে কোনো কারণে যে এখানে 15 ইঞ্চি বা 18 ইঞ্চি বেশি থিকনেস দেওয়া যাবে না। সেক্ষেত্রে যদি 18 ইঞ্চি বেশি থিকনেস না দেওয়া যায় এবং 18 ইঞ্চি থিকনেস দেব, সাথে সর্বোচ্চ স্টিল দেওয়ার পরেও যদি ওই বিমে যে পরিমাণ মোমেন্ট আসে
সেটা নেওয়ার মতো ক্যাপাসিটি না হয় তাহলে আমাকে অবশ্যই ডাবল রিইনফোর্সমেন্ট হিসেবে এটাকে ডিজাইন করতে হবে। আর যদি কোনো বাধ্যবাধকতা না থাকে তাহলে অবশ্যই আমাকে কী করতে হবে, ইকোনমিক করার জন্য আমি এটা অবশ্যই সিঙ্গেল রিইনফোর্সমেন্ট আমি হিসেবে বিমটা ডিজাইন করব। সিঙ্গেল রিইনফোর্সমেন্ট আবার বলি এটা ইকোনমিক হয় এবং এটা একটু তুলনামূলকভাবে সহজ। আর ডাবল রিইনফোর্সমেন্টটা ডিজাইন একটু জটিল, তুলনামূলকভাবে জটিল। যারা ম্যাথমেটিক্স, যারা ইঞ্জিনিয়ার তাদের কাছে কোনো জটিল না, বাট তুলনামূলকভাবে একটু জটিল। তো আজকে আমি ডাবল রিইনফোর্সমেন্ট ডিজাইন যে কনসেপ্টটা সেটা আমি শেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, সিঙ্গেল রিইনফোর্সমেন্ট বিম নিয়ে তার কোনো কনফিউশন থাকার কথা না। সিঙ্গেল রিইনফোর্সমেন্ট আবার একটু বলে নেই, সর্বোচ্চ 75% স্টিল দিয়ে যে মোমেন্ট ক্যাপাসিটি আসে সেটা যদি ওই বিমে যে পরিমাণ মোমেন্ট আসছে তার চেয়ে বড় হয় তাহলে সেই বিমটা আমার হবে সিঙ্গেল রিইনফোর্সমেন্ট বিম। আমরা সেক্ষেত্রে 75% না দিয়ে আমি 0.5 দেবো, 50% দেবো, 30% দেবো, জাস্ট ওই লিমিটের মধ্যে 200/FY আর হলো 75 হবে। এইটার মধ্যে যে কোনো যে পরিমাণ স্টিল দিয়ে, যে কোনো ধরনের স্টিল দিয়ে যদি আমার সেই মোমেন্টটা নেওয়ার মতো ক্যাপাসিটি আমি বানাতে পারি বিমে, তাহলে সেটাই সিঙ্গেল রিইনফোর্সমেন্ট। তো এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আসবো ডাবল রিইনফোর্সমেন্ট। ডাবল রিইনফোর্সমেন্ট বোঝার আগে আমাকে আবার একটি স্ট্রেনে যেতে হবে, আবার ব্যালেন্স স্টিল রেশিওতে যেতে হবে। ব্যালেন্স স্টিল রেশিওতে আমরা যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম, একটা অঙ্ক দিয়ে বলেছিলাম যে একটা বিমে 100 লোড দেওয়া আছে, একটা বিমে, এই বিমে 100 কিপ লোড দেওয়া আছে। আচ্ছা, যদি বিম নর্মালি এভাবে থাকে 100 কিপ লোড এখানে দেওয়া আছে। এখন এই 100 কিপ লোড কীভাবে এই বিমের মধ্যে যাবে, কীভাবে বিমটা 100 কিপ লোড রেজিস্ট করবে, সেটা হচ্ছে যে কিছু লোড কম্প্রেশন নেবে, কিছু লোড টেনশন নেবে। যদি এর 50% লোড কম্প্রেশন নেয় এবং 50% লোড যদি 50 কিপ যদি কম্প্রেশন নেয়, সি হয়, কম্প্রেশন লোড হয়, কম্প্রেশন ফোর্স হয়, আর 50% যদি মানে 50 কিপ যদি কে নেয়, রড নেয়, রড বহন করে, আর 50 কিপ যদি কনক্রিট বহন করে, তাহলে এই সিচুয়েশনে কি হয়? এই সিচুয়েশনে হয় যেটা, এই সিচুয়েশনে কনক্রিট ক্রাশিং স্ট্রেন্থে পৌঁছায় এবং স্টিলটা সে ইল্ড স্ট্রেন্থে পৌঁছায়। ইল্ড স্ট্রেন্থ পৌঁছানোর পরবর্তী স্টেপটা কি? তারপরের স্টেপটা তো সে কিন্তু ফেল করে, এক ধরনের ফেল করে। কার্ভটা এভাবে যে কার্ভটা এভাবে উঠতে 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 একটু কার্ভ করে আবার সে এভাবে ওঠে। এই যে একটা মোচড় নিল, এই জায়গায় পৌঁছে, তার মানে ইলাস্টিসিটিটা সে অতিক্রম করে ফেলছে। ঠিক আছে? আচ্ছা, এবং আমরা এটাও বলেছিলাম যে যদি ওই 100 কিপের মধ্যে আমি এমন পরিমাণ স্টিল দিলাম এবং এমন স্ট্রেংথের কনক্রিট দিলাম যে কনক্রিট নিল 40 কিপ, কনক্রিট 40 কিপ নিল আর স্টিল নিল হচ্ছে 60 কিপ, তাহলে দুটো মিলে 100 কিপ। এই সিচুয়েশনে কি হয়? এই সিচুয়েশনে দেখা যায় যে এই সিচুয়েশনে রড কিন্তু সে রড বেশি দিয়ে ফেলছি, রড বেশি দেওয়ার কারণে সে বেশি নেবে। কনক্রিট ফেল করে যাবে, কনক্রিট ভেঙে যাবে, ক্র্যাক করবে, কিন্তু স্টিলটা ক্র্যাক করবে না। স্টিল ক্র্যাক মানে কি? ইল্ড স্ট্রেন্থে পৌঁছবে না, যে কারণে আমাদের এই ক্ষেত্রে যে কনক্রিটটা ফেল করে এটাকে বলে ব্রিটল ফেইলিওর, জুড়ে পড়ে যাবে ওয়ার্নিং ছাড়াই। আমার বুঝে ওঠার আগেই বিমটা কি ঝুরঝুর করে পড়ে যাবে।
আচ্ছা, একটু এখানে খেয়াল করো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো, আমি যদি এরকম করতাম যে স্টিল বাড়ায় দিছি, স্টিলের টেনশন নেওয়ার ক্যাপাসিটি 60, আর কনক্রিটের কম্প্রেশন নেওয়ার ক্যাপাসিটি মাত্র 40, তো এটা কখনোই ব্যালেন্স হবে না। আমরা এরকম ডিজাইন চাই না আমরা। কিন্তু যদি আমাকে এমন পরিমাণ স্টিল দিতে হয় যে স্টিলটা আসলে 60 নেবে, স্টিলটা 60 নেবে, তাহলে আমাকে কী করতে হবে? তাহলে আমাকে ওই 60 নেওয়া পর্যন্ত আমাকে কনক্রিট যাতে ফেল না করে সেই ব্যবস্থা করতে হবে। ওই স্টিলে 60 কিপ লোড নেওয়ার মতো ক্যাপাসিটি যদি করি আমি, যে না ওই স্টিলে 60 কিপ যাবে লোড, এবং সেই পরিমাণে আমি স্টিল দিচ্ছি, তার আমাকে অল্টারনেটিভভাবে আমাকে ব্যবস্থা করতে হবে ওই কনক্রিট যাতে ওই সময় পর্যন্ত না ক্র্যাক করে। আবার বলি, এমন পরিমাণ স্টিল দিলাম যে স্টিলটা আমি ব্যালেন্স স্টিল রেশিও থেকে 50 কি 50 পর্যন্ত সে নেবে। কিন্তু আমি যদি এমন পরিমাণ স্টিল দিই, ওখানে স্টিলের পরিমাণ বাড়াই দিছি, ব্যালেন্স স্টিল রেশিওর চেয়েও বাড়াই দিছি, যেমন ব্যালেন্স স্টিল রেশিও যদি বলি 3 ইঞ্চি স্কোয়ার, কিন্তু আমি ওখানে দিয়ে ফেলছি 3.5 ইঞ্চি স্কোয়ার। ব্যালেন্স স্টিল রেশিও হচ্ছে, ব্যালেন্স স্টিল হলো 3 ইঞ্চি স্কোয়ার, কিন্তু আমি 3.5 ইঞ্চি স্কোয়ার রড দিয়ে ফেলছি, তাহলে রড বেশি দিয়ে ফেলছি। মা ও বাবা, কথা বলবা বাবা? না 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 না, একটু মা। আচ্ছা, শীষ দিবা? আসো, নামো, ওখানে গিয়ে বসো, যাও বসা, না আসতেছে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট কথা ডাবল রিইনফোর্সমেন্ট শেখার জন্য, যে 100 কিপ লোডের মধ্যে আমি যদি বলি আমি এমন পরিমাণ স্টিল দিলাম যে স্টিল 60 বা 70 কিপ লোড যখন পড়বে তখন সে ইল্ড রেজিস্ট্যান্সে পৌঁছবে। কিন্তু কনক্রিটটা আমি এমন দিলাম সে কিন্তু মাত্র 30 কিপ নিতে পারতেছে, 30 কিপে সে ফেল করবে বা 40 কিপে সে ফেল করবে। তাহলে এখানে আমাদের এমন একটা ব্যবস্থা করতে হবে যে রড যদি আমি নিচে বেশি দেই, বেশি দেওয়ার কারণে সেখানে টেনশন নেওয়ার ক্যাপাসিটি বেড়ে গেল। তাহলে নিচে 75% স্টিল দিলে, নিচে 75% স্টিল দিলে ও কিন্তু 50 কিপ, একটু যাও ওখানে শীষ দিয়ে আবার আসো। আচ্ছা, আমি পড়াই দেবো। হ্যাঁ, আচ্ছা যাও। আমি যদি ওখানে ব্যালেন্স পর্যায়ে স্টিল দিতাম তাহলে 50 কিপ লোড নিতে পারত, নিয়ে সে ইল্ড স্ট্রেন্থে পৌঁছতো। এখন যদি আমি একটু রড বাড়াই দিই তাহলে কি, এখন কিন্তু 50 টন নিতে পারবে, 50 কিপ নিতে, এখন বেশি নিতে পারবে, 60 বা 70 নিতে পারবে। ধরুন যে 60 নিতে পারলো, 60 কিপ নেওয়া পর্যন্ত সে নেওয়ার পর সে কিন্তু ইল্ড স্ট্রেন্থে পৌঁছাবে। এইদিকে কনক্রিট কিন্তু বেশি নিতে পারতেছে না। কনক্রিট কী হচ্ছে, কনক্রিটের মধ্যে কিন্তু সেই নেওয়ার ক্যাপাসিটি কত, নেওয়ার ক্যাপাসিটি কিন্তু হয়ে গেল, আগে 50 ছিল, এখন 50ই আছে, কিন্তু এখন তার নেওয়ার ক্যাপাসিটি হয়ে গেল 60 বা 70। তাহলে নিচে স্টিল বাড়ায় দেওয়ার কারণে যে পরিমাণ স্টিল বাড়াই দিলাম কতটুকু, 3, আগে ছিল ব্যালেন্স স্টিল রেশিওর ইকুইভ্যালেন্ট স্টিল ছিল 3 স্কোয়ার ইঞ্চি, এখন দিলাম 3.5 স্কোয়ার ইঞ্চি। তো এই যে বেশি রড দিলাম, 0.5 ইঞ্চি স্কোয়ার রড বেশি দিলাম, তাহলে এইটা দেওয়ার কারণে টেনশনটা অনেক বেশি নিতে পারে টেনশন জোনের। কিন্তু কনক্রিট কিন্তু এত নিতে পারে না, কনক্রিট তো আগে 50, সর্বোচ্চ 50 নিতে পারে। তাহলে এই কনক্রিটের মধ্যে যদি আমি এডিশনাল রড ঢুকাই দেই, এই কনক্রিটের মধ্যে যদি এডিশনাল রড, মানে উপরে কম্প্রেশন জন্য যদি আমি এডিশনাল রড ঢুকাই দিই, কী পরিমাণ রড, ওই যে নিচে যে ব্যালেন্স স্টিল রেশিও 3 ছিল তার চেয়ে অতিরিক্ত 0.5 ইঞ্চি স্কোয়ার রড দিলাম,
সমপরিমাণ রড যদি আমি উপরে অর্থাৎ কম্প্রেশন জন্য যদি আমি এডিশনাল রড হিসেবে দিয়ে দিই, এডিশনাল রড কী করে সে? রড কিন্তু কম্প্রেশনও নেয়। কনক্রিটের মধ্যে যখন স্টিল ঢুকে যায় তখন কিন্তু তার কম্প্রেশন নেওয়ার ক্যাপাসিটি বেড়ে যায়। তাহলে নিচে আমার 70 পর্যন্ত লোড নিলে সে ইল্ড স্ট্রেন্থে পৌঁছে, আর এদিকে কনক্রিটের মধ্যে শুধু কনক্রিট 50 পর্যন্ত নিতে পারে, আর ওর ক্যাপাসিটিটা নাই। কী করতে হবে? তাহলে এই কনক্রিটের কম্প্রেশন ফোর্সটা আমাকে বাড়ানোর জন্য, ওই শক্তিটা বাড়ানোর জন্য আমাকে নিচে ব্যালেন্স স্টে রেশিওর চেয়ে অতিরিক্ত যে পরিমাণ আমি রডটা দিলাম, সেই পরিমাণ রডটা আমি কি উপরে কম্প্রেশন জন্য আমি দেবো। কীভাবে দেবো? উপর থেকে ক্লিয়ার কভার বাদ দিয়ে যেভাবে দিতে হয় সেই জায়গায় আমি অতিরিক্ত 0.5 ইঞ্চি স্কোয়ার রড আমি দিলাম। এই অতিরিক্ত 0.5 ইঞ্চি স্কোয়ার রড দেওয়ার কারণে কী হওয়ার কারণে নিচে যেমন 50-এর জায়গায় 70 পর্যন্ত 20 কিপ লোড, তার কি হলো? বেশি নেওয়ার ক্যাপাসিটি বাড়লো। ঠিক এরকম এই 20 কিপ লোড বেশি নেবে কম্প্রেশন জোনে। এই কারণে রডটাকে ডবল 2 জায়গায় দিতে হয়, নিচেও দিতে হয়, উপরেও দিতে হয়। এই জন্য এই ধরনের বিমকে বলা হয় ডাবলি। তার কি হচ্ছে? নিচে আমি যে রড দিলাম সেই অতিরিক্ত রডটা উপরেও দেওয়া লাগলো। কিন্তু আমার যদি এটা সিঙ্গেল রিইনফোর্সমেন্ট হতো তাহলে থিকনেস একটু বাড়াই দিলে কি হতো? বাড়াই দিলে আমার হয়তো বা 75%-এর চেয়েও কম রড দিলেও কিন্তু আমরা এটা ডিজাইন করতে পারতাম, উপরে অতিরিক্ত রড দেওয়ার দরকার হতো না। এই কারণে যেহেতু উপরে অতিরিক্ত রড দিতে হয়, সেই কারণে এটাকে বলি আমরা ইকোনমিক না, এটা একটু এক্সপেন্সিভ ডিজাইন। বন্ধুরা, আমরা কি বোঝাতে পেরেছি বা তোমরা কি বুঝতে পেরেছো সিঙ্গেল রিইনফোর্সমেন্ট আর ডাবল রিইনফোর্সমেন্ট? ডাবল রিইনফোর্সমেন্টের প্রধান শর্ত হচ্ছে তোমাকে বিমের ডেপথ বৃদ্ধি করা যাবে না। বিমের ডেপথ বৃদ্ধি করলে তো আমি সিঙ্গেলই করতে পারি। ডাবল রিইনফোর্সমেন্ট বিম ডিজাইনের প্রধান শর্ত হচ্ছে ডেপথ বৃদ্ধি করা যাবে না। যে ডেপথ দেওয়া আছে সেই ডেপথ দিয়েই তোমাকে করতে হবে, এবং ওই ডেপথ দিয়ে ওই সেকশন সর্বোচ্চ পরিমাণের রড দেওয়ার পরও যদি সেটা 75% অফ রবি, এটা দেওয়ার পরও যদি ওই বিমে যে মোমেন্ট আসতেছে সেই মোমেন্ট নিতে না পারে, তার চেয়ে কম মোমেন্ট নিতে পারে, সেক্ষেত্রে যা নিতে পারে তার চেয়ে অতিরিক্তটুকু জন্য আমাকে স্টিল দিতে হবে। ওই স্টিলটা আবার উপরেও দিতে হবে। এই কারণে এটাকে ডাবল রিইনফোর্সমেন্ট করেছ। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমি আশা করি তোমাদেরকে যতটুকু পারা যায় মুখে মুখে গল্প করে বলে সিঙ্গেল এবং ডাবল রিইনফোর্সমেন্ট বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, এখন গতকালকে আমরা আরেকটা জিনিস আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে শেয়ার ফোর্সটা বলেছিলাম যে একটা মেম্বারকে যদি আমরা বিভক্ত করতে চাই, 2 ভাগে ভাগ করতে চাইলে ওই বিমের উপর যে একটা লোড দেবো আমরা, লোড দিলে যদি বিমটা 2 ভাগে ভাগ হয়ে যায়, তাহলে যে লোডে বিমটা 2 ভাগে ভাগ হয়ে যায় সেই লোডটাকে বলবো আমরা শেয়ার ফোর্স। এবং এটা সেকশনের মধ্যে এটা সেকশনের এরকম যদি হয়, আমরা লোড দিব, লোড দিয়ে এরকম করে ভেঙে ফেললাম, তাহলে যে ফোর্স দেওয়ার কারণে এটা এরকম করে ভেঙে গেল, সেই ফোর্সটা এই মেম্বারের উপর যদি পড়ে তাহলে এটা নিচের দিকে ডিরেকশন হবে। আর এইটা লোড দিচ্ছি আর এটা কিন্তু উপর দিকে ফোর্স রিয়াকশন দিচ্ছে, যে কারণে কিন্তু আস্তে আস্তে লোড বৃদ্ধি করতে 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 একসময় গিয়ে ভেঙে গেছে। যার উপরে লোডটা দিলাম সেটা হচ্ছে অ্যাকশন শেয়ার আর একটা রিয়াকশন শেয়ার। এই সেকশনে এক পাশে থাকবে এই ডিরেকশন, এক পাশে থাকবে এই ডিরেকশনে।
বন্ধুরা, আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা বিল্ডিং যখন আমরা ডিজাইন করব, শুধু বিল্ডিং কেন, পৃথিবীর যে কোনো ধরনের ডিজাইন, তুমি বিমান ডিজাইন বলো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোনো ডিজাইন বলো, ইলেকট্রিক্যালের যে কোনো ডিজাইন বলো, বিল্ডিং যে কোনো ডিজাইনে ফ্যাক্টর অফ সেফটি নামে একটা অংশ, একটা বিষয় আছে, ফ্যাক্টর অফ সেফটি। এই ফ্যাক্টর অফ সেফটি ডিজাইনের একটা বড় বিষয়। করে দেবো? আচ্ছা, তাই না? আচ্ছা, একটু একটু ফ্যাক্টর অফ সেফটিটা হচ্ছে, আমি একটু আর 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট, তা শেষ করে দিই। হ্যাঁ, এইভাবে রাখো, এইভাবে রাখো, কোলে আসো। ফ্যাক্টর অফ সেফটিটা হচ্ছে, যেমন আমি বলি ফুটিং যখন ডিজাইন করব বা পাইল যখন ডিজাইন করব, তখন ওই পাইলের ওপরে কী পরিমাণ লোড আসছে, কী পরিমাণ অ্যাকচুয়াল লোড আসছে, সেই অ্যাকচুয়াল লোডটার অর্ধেক অ্যাকচুয়াল লোড, যে পরিমাণ পাইলের ওপরে অ্যাকচুয়াল যে পরিমাণ লোড আসে তার দ্বিগুণ পরিমাণ লোড দিয়ে যদি পাইলটা ডিজাইন করা হয়, অর্থাৎ ওই পাইলের ক্যাপাসিটি করবো আমি দ্বিগুণ বা 3 গুণ। আবার বলি, একটা পাইল ডিজাইন করার সময় একটা পাইলের উপরে যদি 100 টন লোড আসে, বিল্ডিং থেকে উপর থেকে ক্যালকুলেশন করে দেখলাম যে একটা পাইলের উপরে 100 টন লোড আসতেছে, কিন্তু আমরা যদি ওই পাইলটা 200 টনের ক্যাপাসিটি ধরে ডিজাইন করি, যে ওই পাইলটা 200 টন নিতে পারবে অর্থাৎ 300 টন নিতে পারবে, এইভাবে যদি ডিজাইন করে থাকি, তাহলে যা নিতে পারে আর যা আসতেছে, তাহলে 200 টন যদি নিতে পারে, 200 টন ভাগ হলো আসতেছে 100, তাহলে 2। আর 300 টন হিসেবে যদি ডিজাইন করে থাকি, 300 টন ভাগ হচ্ছে 100 যা আসতেছে, এই ভাগফল 200 হলে 2, 300 হলে 3। এই যে 2 এবং 3, এটাকে বলা হয় ফ্যাক্টর অফ সেফটি। এই ফ্যাক্টর অফ সেফটি সিভিল ইঞ্জিনিয়ারিং খুব গুরুত্বপূর্ণ। একটা বিল্ডিংয়ের মধ্যে যদি বিল্ডিংটাকে যদি আমরা ডিজাইন করার সময় কোনো ধরনের ফ্যাক্টর অফ সেফটি না রাখি, তাহলে আমরা তো জানি না যে আমি যে কনক্রিটের স্ট্রেন ধরতেছি আসলে অ্যাকচুয়ালি তা আসতেছে কি না। বিভিন্ন কারণে নাও আসতে পারে, ওয়ার্কম্যানশিপের কারণে খারাপ আসতে পারে, যে ম্যাটেরিয়ালটা কিনছি সেই ম্যাটেরিয়ালটা খারাপ হতে পারে, ম্যাটেরিয়ালের মিক্সিংটা খারাপ হতে পারে, অন্য যে ইনগ্রেডিয়েন্ট আছে সিমেন্ট একটু খারাপ হতে পারে। আমরা কিন্তু অ্যাকচুয়ালি জানি না যে কী পরিমাণ স্ট্রেংথ অ্যাকচুয়ালি এটা হবে, টেস্ট না করা পর্যন্ত বুঝবো না। কিন্তু প্রতিবার তো এরকম চেক করা সম্ভব নয়। সেই কারণে যে কোনো ধরনের ডিজাইনে ফ্যাক্টর অফ সেফটি নামে একটা অংশ থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি বলি বিমানের কথা বলি, বিমানে কবে কী ধরনের লোড আসবে আমরা জানি। আজকে 500 মানুষ চড়ছে, আর একদিন 400 মানুষ চড়ছে, কোনো দিনে তাদের লাগেজ থাকে একরকম, আর একদিন আর এক রকম থাকে। তাহলে ওখানে কী করা হয়েছে? ওখানে চিন্তা করা হয়েছে সর্বোচ্চ কত পরিমাণ মানুষ ওখানে সিট ক্যাপাসিটি আছে, এবং সর্বোচ্চ কী পরিমাণ মানুষ কী পরিমাণ লোডের লাগেজ রাখতে পারে, সেগুলো কনসিডার করার তারপরেও আরও অতিরিক্ত লোড অ্যাজামশন করে তারা কিন্তু ডিজাইন করছে। এই যে অতিরিক্তটুকু দিয়ে যে ডিজাইনটা করলো, সেইটা ভাগ হলো যা আসতে পারে, এই ভাগফলটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি। আমাদের বিল্ডিংয়ের ক্ষেত্রেই বলি, বিমান টিমানে না যাই, হ্যাঁ। যেমন আমাদের পাইল ডিজাইনের ক্ষেত্রে আমাদের ফ্যাক্টর অফ সেফটি আমরা ধরে নিই হচ্ছে 2.5। ফুটিং যখন করবো আমরা, ফুটিং বা সয়েলের যখন বেরিং ক্যাপাসিটি যখন বের করবো, সয়েলের বেরিং ক্যাপাসিটি বের করার সময় ফ্যাক্টর অফ সেফটি ধরা হয় 3। তার মানে আমরা বেরিং ক্যাপাসিটি লোডকে আমরা বেরিং ক্যাপাসিটি ভাগ করি, কিন্তু ওই বেরিং ক্যাপাসিটি যে 3 গুণ ক্যাপাসিটি কিন্তু সয়েলের থাকে। সেই জন্য আমরা ফুটিংয়ের সময় যে ডিজাইনটা করি আমরা, তখন বলা হয় ফ্যাক্টর অফ সেফটি 3। অর্থাৎ আমি যদি বলি করোনার সময়ে আমাদের আগামী 2 মাস আমাদের ঘরে থাকতে হবে, এই 2 মাসে আমাদের সর্বোচ্চ খরচ হবে 2 লাখ টাকা। কিন্তু আমি যদি 4 লক্ষ টাকা আমি যদি বাসায় ক্যাশ টাকা রাখি, তা আমি ধরে নেব ফ্যাক্টর অফ সেফটি 2, 4 লক্ষ টাকা আমার আছে।
আর 2 লক্ষ টাকা লাগতে পারে। তাহলে এই যে 4 লক্ষ ভাগ 2 লক্ষ ভাগ 2, এই 2 হচ্ছে ফ্যাক্টর। এখানেও আমরা কিন্তু ফ্যাক্টর অফ সেফটি রেখে দিলাম, যে কখন জানি না কী হয়, তাই না? এই ফ্যাক্টর অফ সেফটি একটা বিল্ডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখ বন্ধুরা, আজকে আমাদের এটুকু শেখানোর বিষয় ছিল। পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই কলাম নিয়ে আমরা কলাম ডিজাইন কনসেপ্ট সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। ইমেজ গ্রুপ অফ এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে আবারও ধন্যবাদ। বাসায় থাকো এবং নিজেকে নিজেই সুরক্ষিত রাখতে হবে। মনে রাখবা, তোমার জন্য কেউ আগে আসবে না, কেউ আগে আসবে না, মনে রাখতে হবে। আমার যদি কিছু হয়, আমার ফ্যামিলিও কিন্তু আমার কাছে আসবে না, তোমার ফ্যামিলি তোমার কাছে আসবে না, আমাকে দূরে রেখে দেবে এবং অন্যকে তোমার পাশে যেতে দেবে না। সুতরাং এই জন্য নিজে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো দিন।